গল্পটা পরেশবাবুকে নিয়ে। নানাজন নানাভাবে বলার চেষ্টা করছে যে তারা পরেশবাবুর বন্ধু, কিন্তু পরেশবাবুর দরকার আসল বন্ধু। ইনি করিম চাচা, এখন আর বেঁচে নেই। এটা কি, ওটা কেন, ছোট্ট পরেশবাবুর এমন হাজারো প্রশ্নের উত্তর দিতে হতো একে। ইনি জ্যাঠামশাই, পুরনো ধারার লোক। বলতেন, পড়াশুনো করে কি হবে, টুকে মেরে দে। চাইতেন বেঁচে থাকতে। ইনিও আর নেই। পরেশবাবু ব্যবসায়ী, একজন সফল সিমেন্ট ব্যবসায়ী। তিল তিল করে গড়ে তুলেছেন তার ইউনিক বিল্ডার্স। আরে মশাই, ব্যবসার প্রধান শর্তই হলো বিশ্বাস। না, চাকরি নয়, ব্যবসা। ব্যবসাই করবো, বুঝলে? ভালোই তো, স্বাধীন ব্যবসা, কিন্তু টাকা? বাবাকে কিছু বলবো না, নিজে কিছু করতে হবে, দেখা যাক। ধার যখন শোধ হয়েই গেল, এবার দোকানটা একটু সাজাও। সাজানো মানে তো বাড়ানো। নইলে ঠিক বড় করে বাড়িতে বলা যাচ্ছে না, ব্যবসায়ী শ্রীযুক্ত পরেশচন্দ্র আমার ও। কেন আমি দিতে পারি না? করিম চাচা তো বললেন স্টক বাড়ানো দরকার। কিন্তু তুমি বস্তা ঘাড়ে করে বাড়ি বাড়ি ডেলিভারি দিতে পারো, আর আমি এ আমার জমানো নিজের টাকা। আচ্ছা, তোমার দোকান আমার দোকান নয়? তুমি খুব জেদি ছিলে আর পরিশ্রম করতে খুব। আসলে আমরা যারা সিমেন্ট নিয়ে কাজ কারবার করি তাদের দায়িত্ব অনেক। এটা গড়ার কাজ বেলা। হঠাৎই বদলে গেল সব সেদিন থেকে। ছেলে চায় নতুন ডিলারশিপ, কিন্তু পরেশবাবু সেই পুরনো নিয়েই। আরে না না, টাটার নাম যেখানে আছে সেখানে চিন্তা কি? আমি আমি সবটা পড়েছি। বাবা রাজি হচ্ছে না তো দেখবে কি? না না, আচ্ছা দেখি। হ্যাঁ গো, আজকের কাগজটা পড়েছো? না, এখনো দেখিনি। এই যে দেখো, হাউজিং এর একটা বাড়ির বিম ভেঙে সুনীল, তোমার বন্ধু সুনীল। কি হলো? কি হলো? যথাসম্ভব ওখানে ফ্ল্যাট কিনেছে। শরীর খারাপ লাগছে? হ্যাঁ বাবু, শিগগিরই এসো। তোমার বাবা বাবা আবার শুরু করেছে? হ্যাঁ। বাবা সপ্তাহতেই বাড়াবাড়ি। কোথায় একটা বাড়ির বিম ভেঙেছে, দেওয়াল কোলাপস করেছে, বাস। হ্যাঁ রে, ওখানে সিমেন্ট সাপ্লাই করেছিল কারা? মা একটু চুপ করো তো। সিমেন্টের জন্য কখনো বিম দেওয়াল ভেঙে যায়? তাছাড়া আমরা তো ওখানে সিমেন্ট সাপ্লাই করিনি। বাবা বাবা, কেউ না কেউ তো করেছে। তোমার মনে আছে নিশ্চয়ই, স্কুল উদ্বোধনের দিন হেডমাস্টার মশাই আমাকে ডেকেছিলেন। বলেছিলেন যে যারা স্কুল গড়ে তুলেছে আমিও তাদের মধ্যে একজন। ব্যাস, তারপর থেকেই শুধু সুনীল আর সেই বাড়ি। দোকানে যাওয়া কমে গেছে, মাঝে মধ্যেই ছুটে যান সেই বাড়ির কাছে, বন্ধু সুনীলের কাছে। এখন নিয়ম করে ঘুমের ওষুধ খেতে হয় তাকে। ব্যবসায় মন নেই, দোকানে আসতে ইচ্ছে করে না। সারা গোডাউন জুড়ে যেন
ছ্যা 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 ছ্যা। ফুলন্ত ফলন্ত উতলে ওটা দুধের মতো ব্যবসা পুড়িয়ে একবার চাঁচি করে দিলি। জ্যাঠা মশাই, এই দোকান বন্ধ করে এসব কি হচ্ছেটা কি? পয়সা নিয়ে এসব নষ্টামি আমার ভালো লাগে না। কিন্তু আরে বাবা, মাল বেচা তোর কাজ, যত খরিদ তত রসিদ। বিভাগ মানুষকে পকেটের মধ্যে পোষা, তার নাম ব্যবসা। অন্যের কি হলো না হলো তা নিয়ে তোর মাথা ঘামিয়ে লাভটা কি? নিজের মাথাটা বাঁচা। ছ্যাঁচড়া। ভাগ্যিস আপনি লরি চাপা পড়েছিলেন। এতদিন ধরে ব্যবসা করছেন, তিল তিল করে গড়ে তুলেছেন ইউনিক বিল্ডার্স, অথচ সিমেন্ট সম্বন্ধে তো কিছুই প্রায় জানা হয়নি। সুনীলের ওই বাড়িটা আমায় বস্তা ভরা যে জিনিসগুলো মানুষকে তুলে দিচ্ছি সে সম্বন্ধে কতটুকু জানি? শুধুই 33, 43, 53 কতগুলো সংখ্যা, তার পেছনে বিজ্ঞানটা কি? কি করে বুঝবো? কিসের ভিত্তিতে বুঝবো যে জিনিসটা সেরা? সবাই বলে না আমি দাঁড়িয়েছি, আমি সত্যি দাঁড়িয়ে গেছি। হ্যাঁ গো, বেড়াতে যাবে? চলো না, কোথাও ঘুরে আসি। অনেকদিন কোথাও যাই না। যাবে? বেড়ানো হলো, তবে সে অর্থে নয়। বাবুর পাঠানো বইগুলো পড়তে পড়তে যেন স্বপ্নের মধ্যে বেরিয়ে এলেন। কে তুমি? কেন এসেছো এখানে? কি চাই? এত প্রশ্ন, এত প্রশ্ন তোমার মনে, অথচ চারপাশে একবারও তাকাও না। তুমি কে? এখানে এসেছো কেন? বললাম না প্রশ্ন করবে না। কি চাও তুমি? আমি দিতে এসেছি, চাইতে তো আসেনি। তুমি বলো তোমার কি চাই? কি হলো? তাকাও আমার দিকে, দেখো আমাকে। হয়তোবা তুমি যাকে খুঁজছিলে সেই আমি, পরেশবাবু। কি হলো? দেখো আমাকে। ভালো লাগছে না? আমার হাতটা ধরো। আমি হচ্ছি সুন্দর, আমি তোমার এইখানে থাকি। আমার এখানে কি আছে তুমি কি করে জানলে? দেখবে তুমি, চলো। কি এখানেই তো আসতে চেয়েছিলে? এতদিন ধরে সেই কথাটাই আমি সবাইকে বল, কিন্তু কিসের ভরসায় আসবো বলো তো? কেন আমার ভরসায় আসবে? তোমার ভরসায়? বাড়ি ভরসা করতে পারছো না বুঝি? না মানে ঠিক এইভাবে তো আগে কেউ কখনো আমাকে। তুমি বড় ভালো মানুষ পরেশবাবু, তুমি বড় সৎ, তাই আমাকেই তোমার দরকার। আমি তোমার বন্ধু, আমাকে পেতে হলে আমাকে বুঝতে হবে। পাথর লোহা আগুন, বাতাস জলের গুণ, এগুণ জানেন যিনি, যন্ত্র মাঝে হিসেব কষে মিশিয়ে দিলেন তিনি। এর মানে কি? কে বলে দেবে? করিম চাচা ছোটবেলা থেকেই পরেশবাবুর নানা কৌতূহল মিটিয়েছেন। পিটসবার্গ শহর, একটি ঘরে একজন দক্ষ ইঞ্জিনিয়ার বসে হিসেব পরীক্ষা করছিলেন। হঠাৎ দরজা খুলে গেল, এক ভারতীয় প্রবেশ করলেন। তিনি প্রশ্ন করলেন, আপনি কি চার্লস পেরিন? উত্তরে বললেন, হ্যাঁ। ভারতীয় বললেন, আমি ভারতবর্ষে একটা স্টিল প্ল্যান্ট তৈরি করতে চাই, আপনি আমাকে সাহায্য করবেন? সেই ভারতীয়র কর্মদক্ষতা প্রত্যয় দেখে তিনি রাজি হয়ে গেলেন। 25 বছরের নিরলস খোঁজাখুঁজি শেষ হলো 1907 সালে। তৈরি হলো এক আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কালীমাটি, সাকচিতে। তারপর কোম্পানি বড় হলো, আরো বড়, আরো বড়। তার পাশাপাশি জমতে থাকলো অব্যবহারযোগ্য জিনিসের পাহাড়। ভাবনা শুরু হলো কি করে এগুলোর কাজে লাগানো যায়।
তুমি কি টাটা স্টিলের কথা বলছো? শুরু হলো নতুন উদ্যোগ, পাথর লোহা আগুন, বাতাস জলের গুণ। চলো। মধ্যপ্রদেশের সোনালি অঞ্চল, লাইমস্টোনের খনি। গোটা খনিকে 4টে স্তরে কাটা হয়েছে। ধুলোয় যাতে এখানকার বাতাস দূষিত না হয় তার জন্য নিয়ম করে জল ছড়া দেওয়া হয়। প্রথমে ড্রিল করে নির্দিষ্ট অঞ্চলে অনেকগুলো ছোট গর্ত করে নেওয়া হয়। এবার এর ভেতরে বিস্ফোরক পদার্থ ঢেলে চাপা দিয়ে দেওয়া হয়। সব গর্তগুলোকে তারের মাধ্যমে সংযুক্ত করার পর বিস্ফোরণ ঘটিয়ে লাইমস্টোন সংগ্রহ করা হয়। এমনভাবে এখান থেকে লাইমস্টোন সংগ্রহ করা হয় যাতে 4টে স্তর থেকেই পাথর নেওয়া যায়। এর ফলে সব স্তরকেই কাজে লাগানো যাচ্ছে আর বিভিন্ন মানের পাথর মিলিয়ে একটা নির্দিষ্ট মান বজায় রাখা যাচ্ছে। খনি থেকে লাইমস্টোন সোজা চলে আসছে এই ফ্যাক্টরিতে। এটা ক্রাশার। খনি থেকে আনা লাইমস্টোন এখানে ছোট ছোট সাইজে ভাঙার পর এইভাবে স্ট্যাকারের মাধ্যমে স্তরে স্তরে জমা করে রাখা হয়। পাশেই রিক্লেমার। এখানে স্ট্যাকারের মাধ্যমে জমা হয়ে থাকা পাথরকে স্তরে স্তরে লম্বালম্বিভাবে অর্থাৎ উপর থেকে নিচে এইভাবে সংগ্রহ করে পাঠানো হয় হপার বিল্ডিং এ। এখান থেকে ওয়ে ফিডার, অ্যাপ্রন ফিডার হয়ে পাথর চলে যাচ্ছে র মিল তৈরির জায়গায়। লাইমস্টোনের সঙ্গে স্যান্ডস্টোন, আয়রন ওর, ক্লে ইত্যাদি মিশিয়ে মিহিভাবে গুঁড়ো করে তৈরি হচ্ছে র মিল। গুণমান বজায় রাখার জন্য র মিলকে আরো ভালোভাবে মেশানো হচ্ছে এই ব্লেন্ডিং সাইলোতে। এই হলো গিয়ে তোমার পাথর জটের সমাধান। পাথর লোহা আগুন। এবার আগুন। এবার প্রিহিটারে নিয়ে এসে উত্তপ্ত করে র মিলের তাপমাত্রা বাড়িয়ে রাখা হয়। সেখান থেকে রোটারি কিলনে এই লম্বা ঘুরন্ত চুল্লির ভেতরের তাপমাত্রা 1500 ডিগ্রি সেলসিয়াস, আর কিলনের তলায় গোলাপের চাষ। ঘুরন্ত চুল্লিতে একদিক থেকে গুঁড়ো করা কয়লা আর গরম হাওয়া চার্জ করা হয়, অন্যদিক থেকে আসে উত্তপ্ত র মিল। 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে গিয়ে উৎপন্ন হয় ক্লিংকার। কি এইগুলো চেনা যায়? এগুলো আমি জানি, এ আমার কাছে আছে। ক্লিংকার। এই ক্লিংকার গুঁড়ো করলেই সিমেন্ট পাওয়া যায়। আর এই ক্লিংকার 2 থেকে 3% জিপসামের সঙ্গে মিশিয়ে গুঁড়ো করে তৈরি হয় 53 গ্রেডের ওপিসি অর্থাৎ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। এই কারখানায় প্রথম দিন থেকেই 53 গ্রেড সিমেন্টের ক্লিংকার উৎপাদন হয়ে চলেছে। সোনাডি কারখানায় তৈরি ক্লিংকারের বেশ কিছুটা নিয়ে আসা হয় জামশেদপুরের কাছেই জোজোবেরা সিমেন্ট প্ল্যান্টে, যেখানে ক্লিংকারের সঙ্গে স্ল্যাগ মিশিয়ে তৈরি হয় অত্যন্ত উচ্চমানের পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট। বিএমএ, এক্স-রে অ্যানালাইজার, ফিজিক্যাল ল্যাব, কেমিক্যাল ল্যাব, কোয়ালিটি বজায় রাখার এমন ব্যবস্থা আর কোথাও নেই। এগুলো কাদের ফ্যাক্টরি? কারা তৈরি করছে? কারা হতে পারে? টাটা, জে.এন. টাটা, জে.আর.ডি. টাটা।
দুনিয়ার কাছে আমরা ভারতবাসীরা বুক ফুলিয়ে বলতে পারি যে আমরাও স্টিল তৈরি করতে পারি। একমাত্র শিল্পপতি যিনি ভারতরত্ন। স্টিল, অ্যাভিয়েশন, হাওড়া ব্রিজ, ইডেন গার্ডেন স্টেডিয়ামের আধুনিকীকরণ। তাই এত নজর, তাই এত সাবধানতা। করিম চাচা, ওই দেখো। চলো কোথায়? সাদা জট খুলতে, জামশেদপুর, কালীমাটি? টাটানগর। এটা অত্যাধুনিক জি ব্লাস্ট ফার্নেস। এখানে ইস্পাত তৈরির জন্য আকরিক লোহা গলানো হচ্ছে। ফার্নেস থেকে বেরিয়ে আসা গলন্ত লোহার উপরে যে ফেনার মতো অংশ জমা হচ্ছে তাকে বলে স্ল্যাগ। গলন্ত লোহার ঠিক পরেই ফার্নেস থেকে বেরিয়ে আসে গলন্ত স্ল্যাগ। তৎক্ষণাৎ জেট থেকে জল স্প্রে করে স্ল্যাগ ঠান্ডা করে দানাওয়ালা স্ল্যাগ সংগ্রহ করা হয়। এরপর ড্রাইং প্ল্যান্টে স্ল্যাগ শুকনো করে নিয়ে আসা হয় জোজোবেরা সিমেন্ট প্ল্যান্টে। এখানেই 53 গ্রেড ওপিসির থেকেও বেশি শক্তিশালী সিমেন্ট টাটা স্টিল পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট তৈরি করা হয়। ড্রাইং প্ল্যান্ট থেকে স্ল্যাগ এসে জড়ো হচ্ছে স্ল্যাগ সাইলোতে, আর সোনাডি থেকে আনা ক্লিংকার রাখা হয় ক্লিংকার সাইলোতে। এখানে রাখা আছে জিপসাম। ক্লিংকার আর জিপসাম প্রথমে রোলার প্রেস, তারপর বল মিলে গুঁড়ো হয়ে জড়ো হচ্ছে গ্রাউন্ড ক্লিংকার বা গুঁড়ো ক্লিংকার সাইলোতে। একইভাবে এদিক থেকে স্ল্যাগ রোলার প্রেসে গুঁড়ো হয়ে জড়ো হচ্ছে গুঁড়ো স্ল্যাগ সাইলোতে। এটা প্যাডেল মিক্সচার। এখানে একদিক থেকে গুঁড়ো করা ক্লিংকার আর অন্যদিক থেকে গুঁড়ো করা স্ল্যাগ মিশিয়ে তৈরি হচ্ছে উন্নত মানের শক্তিশালী সিমেন্ট টাটা স্টিল পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট। এরপর প্যাকেজিং। পুরোপুরি 50 কেজি হয়ে যাবার পরই বস্তা রোটো প্যাকেট থেকে বেরিয়ে যাচ্ছে। এখানকার পদ্ধতি এতই আধুনিক যে পুরো প্ল্যান্টটাই এই সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। কোথাও কোনো গোলমাল হলে সঙ্গে সঙ্গে উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। উৎপাদনের প্রতি ধাপে সব সময় নানা পরীক্ষা করে দেখে নেওয়া হচ্ছে গুণমান ঠিক থাকছে কিনা, একই থাকছে কিনা। 3 ভাগ বালি আর 1 ভাগ সিমেন্ট মিশিয়ে কিউব তৈরি করা হলো। এবার 24 ঘন্টা হিউমিডিটি চেম্বারে রাখার পর ছাঁচ থেকে বার করে নিয়ে জলে ডুবিয়ে রাখা হলো। এরপর যথাক্রমে 3 দিন, 7 দিন ও 28 দিনের পর এর শক্তি যাচাই করে যে মান পাওয়া যায় তার ভিত্তিতেই ঠিক হয় সিমেন্ট কোন গ্রেডের। যদি 28 দিন পর শক্তির মান প্রতি বর্গ সেন্টিমিটারে কমপক্ষে 330 কেজি হয় তাহলে সিমেন্ট 33 গ্রেডের, 430 কেজি হলে 43 গ্রেডের, আর 530 হলে 53 গ্রেডের। ওপিসি সিমেন্ট এই 3 গ্রেডের হয়। আর IS 455 অনুযায়ী স্ল্যাগ সিমেন্টের যে গ্রেড, টাটা স্টিল স্ল্যাগ সিমেন্ট তার থেকে অনেক উন্নত। এই সিমেন্ট 53 গ্রেড সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী। আচ্ছা, স্ল্যাগ মিশিয়ে সিমেন্ট তৈরি করে কেন? কংক্রিটের মধ্যে অসংখ্য ছিদ্র থাকে যা খালি চোখে দেখা যায় না। স্ল্যাগ সিমেন্ট এগুলি কমিয়ে দিয়ে ক্ষতিকর গ্যাস, রাসায়নিক পদার্থ ঢুকতে দেয় না। ফলে কংক্রিটের পাথর, বালি, লোহা এসবের কোনো ক্ষতি হয় না। অন্যান্য সিমেন্টে অনেক সময় ক্ষতিকর রাসায়নিক থাকে যেটা এখানে থাকে না, ফলে দীর্ঘদিন পরেও কংক্রিটে কোনো ফাটল ধরে না। অন্যান্য ওপিসি বালি, পাথর, লোহার সঙ্গে বিরূপ প্রতিক্রিয়া ঘটায়, কিন্তু স্ল্যাগ সিমেন্টে তা হয় না। সামুদ্রিক এবং অন্যান্য প্রতিকূল রাসায়নিক আবহাওয়াতেও টাটা স্টিল স্ল্যাগ সিমেন্ট অন্যদের তুলনায় অনেক বেশি ক্ষয়রোধকারী। জলে মেশালে অন্য সিমেন্টের তুলনায় এই সিমেন্ট অনেক কম তাপ সৃষ্টি করে, ফলে কংক্রিটে ফাটল ধরে না। স্ল্যাগ সিমেন্টের ঢালাইয়ে ছিদ্র অনেক কম থাকে। স্ল্যাগ সিমেন্টে তাপ অনেক কম উৎপন্ন হয়, তাই স্ল্যাগ সিমেন্টের ঢালাইয়ে অনেক বেশি শক্তিশালী, মজবুত এবং স্থায়ী হয়। সিমেন্ট তৈরির সেরা বিশেষজ্ঞ সুইজারল্যান্ডের হোল্ডার ব্যাংকের পরামর্শে ও কারিগরি দক্ষতায় তৈরি সবচেয়ে আধুনিক সিমেন্ট প্ল্যান্ট টাটা স্টিল সিমেন্ট প্ল্যান্ট। আমেরিকার ফুলার কোম্পানি থেকে নেওয়া হয়েছে ক্লিংকার তৈরির কৌশল। ভারতে সর্বপ্রথম ক্লিংকার আর স্ল্যাগ আলাদা গুঁড়ো করার কৌশল ব্যবহার করা হয়েছে
যার ফলে কংক্রিট হয় ঘন ও মজবুত। তাই তো এই সিমেন্ট একেবারে অন্য জাতের। এই সিমেন্ট সব থেকে শক্তিশালী। কি স্বপ্নটা মজবুত ছিল না? মজবুত স্বপ্নের মজবুত হাতিয়ার। কি বললেন? টাটা স্টিল সিমেন্ট? হ্যাঁ, ফাইননেস, সেটিং টাইম, কম্প্যাক্টনেস, এসবের কোনো তুলনা নেই। তারপরে কি সবচেয়ে বড় কথা হলো যে বিদেশি যন্ত্রপাতি, তারপরে বিদেশি টেকনোলজির ব্যবহার, এবং ওই ক্লিংকার এবং স্ল্যাগগুলোকে আলাদা করে গুঁড়ো করে তারপর মেশানো হয়। এবং সবচেয়ে বড় কথাটা কি? সবচেয়ে বড় কথা হলো ধরুন স্যাঁতস্যাঁতে ভ্যাপসা জলবায়ু, হ্যাঁ, তারপরে ধরুন সমুদ্রের ধারে আর এক রকম জলবায়ু, এবং মাটির নিচে জলের সংস্পর্শে, এই সমস্ত রকম ক্ষেত্রে টাটা স্টিল সিমেন্টের কোনো তুলনা নেই। কি গো, তুমি এখনো যাওনি? দাঁড়াও, এই দেখো। সেই প্রথম সিমেন্টের বস্তাটা যেদিন বিক্রি করেছিলাম, সেদিন বলেছিলাম আমার উপর ভরসা রাখুন। আর আজ তার চেয়ে অনেক বেশি বিশ্বাস নিয়ে বলছি, ভরসা থাকুক আমার উপর, কারণ আমার ভরসা আছে এর উপর। এটা সম্পূর্ণ নতুন একটা আলাদা জাতের সিমেন্ট। আপনাদের কাছে আমার তরফ থেকে একটা সামান্য শুভেচ্ছা। এই 50 ব্যাগ সিমেন্ট আমি আপনাদের কাছে তুলে দিলাম।